প্রেম তৃষা লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা 22। তৃষার ঘুমটা পাতলা হতে সে নড়ে চড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে তার। উঠে বসতে দেখলো বারান্দার পর্দাগুলো নড়ছে, বাতাস বইছে ছেড়ে ছেড়ে। ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে অঘটা জিনিসগুলো প্রতি মানুষকে কেমন যেন বিরক্তকর করে তুলেছে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্ত বোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভির কাছটায় পিঁপড়া কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগে থেকে। বেটা খাচ্চরের বংশ সে, অথচ দল বদলে এখন করে বিএনপি। সব কাজে বাম হাত ঢোকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বুঝবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে হ্যানত্যান নয়। বংশগতভাবে সে রাজনীতি করে আসছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়ে নেমেছে সে। যুবরাজ শুনেছে ফাহাদ একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি এই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলেই বলেন আমার মেয়ে সব অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতে নাকি একটু সুন্দর না, তবে কোনো কাজেও তবে ফাহাদের অতি প্রিয়। শান্ত অনেক দেখে মেয়েটাকে আওড়ালেন রেখেছে। আর কোনো সন্তানও নেই তার। যুবরাজ শেখ বাড়ির পেছনে গাড়ি থামালেন বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে। মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেন না, শুনেছি। শোনা কথায় কান দিয়েন না। তাহলে জলদি তুলে এনে ব্যবস্থা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, কাল ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুছে পছন্দের একটা বয় ব্যান্ড প্রিয় মিরোজের গান ছেড়েছে তৃষা, শুনছে তা। পেমরোজ ব্যান্ডের মেন ভোকালিস্টকে ছেলেটা, তবে কখনো পরিচয় জানা হয়নি আদৌ ছেলেটা কে। তবে কখনো পরিচয় জানতে ইচ্ছেও করেনি। আধার নামক কেউ আছে নাকি তাও জানে না তৃষা। আদৌ কি নামের কাউকে কেউ চিনে? তবে তৃষার এই কণ্ঠের ব্যক্তিটাকে খুব পছন্দ, খুব দেখতে ইচ্ছে করে। কবে যে এই লুকায়িত কণ্ঠে জাদুকর আসবে। সিমলা এসে পাশে বসতে জিজ্ঞাসা করে, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছি শালি। মুখের কি ছিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরে নানি কেবল ফাঁকা, তো আমার দিয়ে এসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, সেই রকমের একটা খবর। ক্যাডা মরল 40, কিন্তু মাস্ট বি খালি তিহারি করতে বলবি। আরে কী সব অলক্ষণে কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আধারে আছে না, সে একবার ফেস রিভিল করবে বলেছে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। তাই আমি তো এক্ষুনি আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের পেমরোজ ব্যান্ডের কনসার্ট, তাও সোলো কনসার্ট। ওর কত কত ভক্ত শুনেছি। টিকটক থেকে শুরু করে ইনস্টা, সবখানে ওর ভক্তের অভাব নেই। টিকিট নাকি বিক্রি শুরু হয়ে গেছে। যে হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে, আমরা তো পাবো বলে মনে হয় না। টিকিটের দামও সেই 2500 টাকা করে একজন। শালার কপাল। এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে, মাইনে পেলে ফেরত দিয়ে দিব। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দিব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে সিমলার দিকে তাকায়। ভুরু নাচিয়ে মিটিমিটি হাসতেই সিমলা লজ্জা পায়। তৃষা ফের জিজ্ঞেস করে, ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেমে পড়ে গেল? কিছু খেয়েছিস নিশ্চিত? তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমি চুরি করব। সিমলা লজ্জা লজ্জা মুখে করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার হয়নি এখনো। আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসি, আমিও বলিনি। এমনকি কথাও হয় না আর কি। শুন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝতে তো এমনই, সব কিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে, আর প্রেমের বাণী শোনাতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? মোটামুটি। এই শোন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে প্রেমটা করতে পারিস। এই তুই প্রেম ভাইয়ের বউ হলে আর আমি অঙ্কুরের, আমরা দুই বেস্টি। আর
তারাও দুইজন বেস্ট ফ্রেন্ড, আমরাও দুইজন বেস্টি, সবাই মিলে একসঙ্গে সংসার করব, ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর যেন শিরশির করে উঠল। এই হাড়ে বজাতের সঙ্গে আবার প্রেম, ভাবতেও তো ভয় ভয় লাগে। তৃষা শিমলাকে আরেকটু কাছে এনে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমাগো, সে কি করে জানলি তুই? না, তাহলে এতদিনে বিয়ে করে একটা বাচ্চা কাচ্চা তো হয়ে যেত তার। প্রেমও তা করতে পারে না, করবে কেমন করে? সমস্যা তো ওইখানে। বলে তৃষা মিটমিট করে হাসলো, হেসে বলল, এই খবর তুই ইউনিভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা হবে। শিমলা হাসবে না হাসবে বুঝতে পারছে না। ভাবতে ভাবতে তার চোখ গেল তৃষার পেছনে, সেই মুহূর্তে চুপসে গেল সে। তৃষা ফের বলল, আমি AI দিয়ে তার মুখে লাগিয়ে একটি ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোনো বিশেষ কারণে তার নাম প্রেম হলেও এখনও তার প্রেম হচ্ছে না। শিমলা চোখের ইশারা দিতেও তৃষাকে সে সামাল দিতে পারছে না। তৃষা বলেই যাচ্ছে, হো হো করে হাসছে আর শিমলার গায়ে লুটিয়ে পড়ছে। পরে কষিয়ে চড় থাপ্পড় দিচ্ছে। হেসে আবারও বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তার AIও ভিডিও বানিয়ে তার নামে বদনাম করে দিব। শিমলে এবার চিমটি মারতেই তৃষা বলল, শালি আমি তোর অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরের জায়গা মতো চিমটি মারো, আমার পেছনে কেন লাগছ? তৃষাকে শিমলা বলল, পিছনে দেখ। তৃষা ভাবলেশীনভাবে পিছে ফিরতে বরফের মতো জমে গেছে। ও মা, স্বয়ং জমদূত দেখি। প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশে আবার অঙ্কুর, দুজনেই তৃষার দিকে তাকিয়ে। প্রেম যে কি হট লাগছে, লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, কালো প্যান্ট পরা। হাতে বেসলাইটটাও তো দারুণ, বাদামি রঙের সরু ফক্স আইগুলো তার ওই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতের প্যান্ট পকেটে গুজে রাখা, পাশে অঙ্কুর, কম কিসের, বুক খোলা নেভি ব্লু শার্টের সঙ্গে জিন্সের প্যান্ট পরা। ভালোই লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটি খেতে জানে না এমন একটি ভাব ধরে। আরে আসসালামু আলাইকুম প্রেম ভাই, দিনকাল ঝাঁকানাকা যাচ্ছে মনে হয়। আচ্ছা যাই, বুঝলেন তো, সামনে পরীক্ষা, কিছুই পারি না গো, পড়তে হবে। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই, আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেন কোনো সমস্যার কথা বলছিলে, কি সমস্যা জানো? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে শিমলার দিকে তাকিয়ে আয়। আমার বান্ধবীর একটা চ্যাপ্টারের সমস্যা, বুঝিয়ে দিবেন তো? দেন। তৃষা শিমলার দিকে তাকালো, বলল, যা ভাই মার্কা বুঝিনি, এবার প্রথমও হয়ে যেতে পারবি। শিমলা পড়েছে বিপদে, মাঝ থেকে তাকে এমন করে হাঁপানো কাজটা কি ঠিক হলো? তবে ঘটনার আগতেই অঙ্কুর মাঝে ঢুকলো। শিমলার সমস্যা কি আমি দেখে নিব, সব সমস্যা তুই একাই করবি নাকি? আমাকেও তো কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না, তার নজর এখনও তৃষার ওপরে। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতে সে ক্লিক করলো। তাতে শরীর যেন ক্ষীণ জমে গেল। বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে সব কাজ শেষে কিনা ওই রাতে চুমু শব্দ করে ঝগড়াঝগড়ি এই খারাপ লোকটি রেকর্ড করেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা তোমার সমস্যা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে। দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না, ঝিনঝিরা থেকে এখানে আসতে হেভি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো, আমার কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান হয় না। আরে যা সবখানে যা। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা ওই গরমের মধ্যে একটি মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীরের হলিউড নায়িকাদের মতো চিরফিগার হয়। তাই তো সে আপাতত সেই চেষ্টা করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছু দূরে প্রেম ফোন টিপছে। মাঝে মধ্যে আবার তৃষাকে দেখছে। এই মেয়েটার কপালে দুঃখ আছে বিরাট। এমন বারণের মতো নাচন কুদন করতে হবে কেন? হ্যাঁ, মনে তো চাইতেছে যে আমার মধ্যে ছারপোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন একটা ছেলে বলল, এই দেখ, এ হেভি মাল। কোন ডিপার্টমেন্ট? আমি কি জানি, যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাতা দিবে, চালু মেয়ে লাগছে। কি বলিস? আমি রনি, এর থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসলো। প্রেম উঠে দাঁড়ালো। অঙ্কুর বলল, কই যাস ভাই? মুতের প্রতিযোগিতায় নামলি বুঝি? দেখতে হবে না আমার স্পিড আলোর
আলালের ঘরের দুলালি টেক্কা দিতে পারি কিনা। অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়ালো। ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মুতে আসি। রনি জিজ্ঞেস করলো, কই যাব? আরে চিপা আসো না, পীড়িতের আলাপ করি। রনি আর তার বন্ধু না চাইতেও উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা, অবাধ্য হলে তো জীবন তেজপাতা। রনি আর তার সাথে ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতে কেঁদে উঠল, ভাই কি করেছি ভাই, এমন করছেন কেন? তোর মতে স্পিড দেখালি না যে, তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে। জানে জিগার। রনি আর বুঝতে বাকি রইল না, প্রেম ভাই যে সবটা শুনেছে। সে প্রেম ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলে, তুই যদি এখান থেকে এক চুল নড়িস তাহলে মূর্ত বিসর্জন তো দূরের বিষয়, মূল্যবান সম্পদ আর জায়গায় থাকবে না। বলেই প্যান্টের জিপার খুলে অঙ্কুর হেসে উঠল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর, গানের সুরে আমি আবার ভালো কাজ ছাড়তে পারি, স্পিডটা আমার বাড়ে। বলি সে রনির গায়ের ওপর কাজ ছাড়লো। রনি ভয়ে সবটা সহ্য করে নিল, জীবন বাঁচাতে হয়। কাজ শেষ করে প্যান্টে জিপার লাগাতে লাগাতে প্রেম হুড়মুড়িয়ে সরে রনিকে বলে, এই তৃষা, তোর মা লাগে। কি লাগে তোর? মা লাগে। হ্যাঁ ঠিক তাই, আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বলে কি হবে? আপনি আমাকে আরেকবার খৎসনা করাই দিবেন। দ্যাটস এ বয়। এই অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি, তুই তিশাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে, ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। অতিরিক্ত উড়ছে মেয়েটা। জিঞ্জিরা শহরের নেওয়াজ কুঠিরে ছাদে দাঁড়ালে বোঝা যায় পুরনো দালানের প্রতিটি ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের ছাদে গায়ে শ্যাওলা, কোথাও কোথাও পুরনো রেলিং মোচড় ধরে আছে, তবুও তার মধ্যেই রাজকীয় ছাপ। চারদিকে জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকালের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপরে ছায়া নেমে এসেছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে। এই ছাদের কর্নিশে বসে আছে তৃষা আর প্রেম। নিচে তাকালেই দেখা যায় সরু গলিগুলি টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। ওপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর অবহ। তৃষার খোলা চুলে বাতাসের সাথে দোল খাচ্ছে। প্রেম তার পাশে দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দেবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করছে একটু আগেও, এখন একটু বিরতি। দুজন মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামা এমন হৃদয় বিতরক মুক্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতন, কখনো আলোর দিকে, ক্লান্তর দিকে, তারপরও হারিয়ে যায় অন্ধকারের ভেতরে। প্রথমে যে আমি বললাম প্রেম আর তৃষা বসে আছে, এখানে হচ্ছে প্রেম না প্রেমা হতো। কিন্তু তুমি কি খেয়াল করেছ না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাও, হারালেও জন্ম নেয়, হয়তোবা অন্য রূপে অন্য মানুষের মাঝে। প্রেমা তা থেমে গেল। গভীর দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি বলতে চাও ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না। মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময় বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি সেই থেকেই থেকে যায় একই রকম আরাম করে। এই কুঠিরটা জীর্ণশীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু গল্পে কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানে কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়েও বেশি হারাই। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানে দেওয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই। আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসা তো স্বাধীনতা, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসাব হয় না প্রেমা। তুমি যতটা দিবে সেটা তোমার, কিন্তু যদি কম দাও সেটা তার। কিন্তু ভালোবাসার সত্যিটা যতটুকুই হোক, যদি তা সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো। যেমন এই আকাশটা পুরোটা দেখা যায় না কখনো, তবুও আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমন প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওড়া জোরে বয়ে যায়, তাদের দুজনের চুল দুলছে ছাদে। ছাদের বাতাস এখনো শীতল হাওয়া বয়ে দিয়ে যাচ্ছে।
সূর্য পূর্ব দিকে অস্ত যাচ্ছে, বুড়িগঙ্গার ওপরে দিয়ে ঘন আধার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কর্নিশে বসে আঙ্গুল দিয়ে শ্যাওলা ধরা ইট খোঁচাচ্ছে। তিশার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারোর জন্য কি কখনো বুক ধরফর করে? কারো নাম শুনলে চোখ ঝলমল করে ওঠে? তিশা মুহূর্তেই থমকে গেল, তার চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন কেন হঠাৎ? সে ভালোবাসা মানে একটা তো সহজ বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটি সত্যি অনুভূতি। সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, কি আছে তোমার জীবনে কেউ? তিশা গভীর নিঃশ্বাস ফেলে। আছে কি না নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধুই কল্পনা। আমি ভয় পাই যদি বলে দেই হয়তোবা হারিয়ে ফেলবো। প্রেমা কাছাকাছি এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমায় কষ্ট দিক, অথচ যার জন্য তুমি কিছুই জানো না জানো? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানে ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করলো, তার চোখে কি কিন্তু অদ্ভুত। ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানে রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমানী হয়ে বলল, হয়তো হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলে বেশি সুন্দর হয়। বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে ভাঙে না, বরং আরও শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো, যতটা আটকে রাখো না কেন সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরে বন্যা বয়ে তলিয়ে যাবে, ডুবে মরবে তুমি নিজে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে, বাতাসে তার চুল উঠছে। প্রেমা তার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আপু, বাকি নাচটা? ও হ্যাঁ, আসো শিখিয়ে দেই। নাচ কুটিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিমের আকাশে রোদ নিভে এসেছে, আকাশের গায়ে মিশে আছে কমলা বেগুনি আর সোনালি রেখা। কর্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষার প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল আঙ্গুলের ভঙ্গিতে। অল্প আঁকিতেই লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুঠোটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনে। নাচ মানে শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করবা। সে একইভাবে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে তুলে কানের পাশে দুল ঝিকমিক করছে। চুল উড়ে সে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তিশার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকার টেনে এনেছে চারপাশে। শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে, কখনো তার কাজ ছুঁয়ে যাচ্ছে, কখনো পিছনে ভেসে উঠছে। কোমরের ভাঁজে এমনভাবে পড়েছে সরু দেহটা স্পষ্ট দেখা যাচ্ছে। কর্নিশের আলোয় তিশা সেই সরু কোমর এক মুহূর্তে যেন চোখ মুগ্ধ করছে। প্রেমাও লাল শাড়িতে দারুণ লাগছে আজকে। নাচের সময় শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরেই অনুশীলন করতে এসেছে তারা। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে 5-6 জন ছিল জুয়ায় তাস মেলে বসে আছে। ঠোঁটের কোণে বিড়ি, পাশে রাখা টিনের মগে চা আর চা আর চুরুদ। খেলা থেমে থেমে তাদের দিকে চোখ পড়তে নেওয়াজ কুঠিরের ছাদে। তাদের চোখ গিয়ে পড়ে নেওয়াজ কুঠিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চেপে পারে, আরে দেখ দেখ, 2 জন হুড়পুরি নাচছে। কি যুগ আসলো, টাকা না বিলিয়ে নাচ দেখা যাচ্ছে, কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়িওয়ালাটা একেবারে বাজিমাত, শরীরের ভাগ দেখছি সোনার মতো জ্বলছে। তৃতীয় জনে হেসে বলল, ওইটা যদি একদিন কাছে পাই, নাচ কারে কয় দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসে, ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে শব্দ। সকলের দৃষ্টি তিশার সরু কোমরের দিকে, শাড়ি ভেদ করে সেই পেটদেশের পদ্মকোষরের দিকে। তারা প্রেমা আর তিশার শরীরটা নিয়ে বাজে মন্তব্য করে উঠছে। তৃষার প্রেমা তখনও নাচের অনুশীলনে ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশেপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে এক ঝাপটা আলো ভেসে আসে। হাত ঘুরিয়ে রিলের দিকে ওপরে উঠে আসে প্রেম নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘুড়ির লাঠায়, বাতাসে ওড়ানো সুতো, আঙ্গুলে কাটা দাগ। প্রেমে চোখ পেছন থেকে তিশার কোমরের ওপর যায়, কেবল যায় না, কানে আসে
পাশের ছাদে ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকেই তাকায়। চোখ মুখ মুহূর্তে যেন কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তিতে পড়ে গেল। তিশার প্রেম তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ করে প্রেম এগিয়ে এসে ফোনটার গান বন্ধ করে গর্জে ওঠে, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তিশা চমকে উঠে পেছনে ফিরে প্রেমকে দেখলো। কিছু বলতে যাবে তার আগে প্রেম পুনরায় বলল, প্রেমা কানে কথা ঢুকলো না? প্রেমা জলদি তিশাকে বলে, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্ক তখন আইডিয়া তাদের আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে এটা তো তারা বোঝেনি। প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তিশা রুমে সে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছে, তার সঙ্গে ছেলেগুলোর জন্যেও। প্রেম লোকটার সাথে সাইকোর মতো জঘন্য আচরণ করবে, নেশা করে মারামারি করবে, নিজের যা ইচ্ছা করবে, এমন ছেলে কল্পনায় মানায়, সিনেমা উপন্যাসে, কিন্তু বাস্তবে অত্যন্ত পক্ষে বসবাস করা যায় না এমন মানুষের সাথে। এই যে প্রেম নামক ব্যক্তিটাকে নিয়ে যদি একটি গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়ে লোক এতক্ষণ দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবাইটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গা পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নওয়াজের উন্মাদনা কতটা ভয়ঙ্কর। তবুও সমস্যা তো একটা আছেই, এই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এমন হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন থাকবে সিক্স প্যাকস? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড় লোক কেন হবি? এত উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো 6-9 হবেই। তখন সব দোষ মেয়ে মানুষের। তিশার মাথাটা গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। প্রেম ভাই নাকি আবার? সে এত সুন্দর করে নক করার মানুষ? কখনোই না। সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চর বসিয়ে দেবে। হাইব্রিড করলা চরটা খুব আস্তে করে হয়ে গেল নাকি? আরও দুটো কষে দেই। তিশা ভেতরে আসতে বলতেই প্রত্যুত তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে বলে, ও মা, কোথায় যাওয়া হচ্ছে নাকি? তোমায় তো দারুণ লাগছে। তিশা কেন জানি আজকে আর লজ্জা পেল না। মনটা আজকে কেমন জানি উসখুস করছে, মনে বোধ করে অসুখ করছে। চলো বাইরে ঘুরতে চাই। এখন? হ্যাঁ, কেন তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো, শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। তিশা কিছু বলল না, যেতে ইচ্ছে করছে না, তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি আবার বেজার হন। পুরুষ মানুষের মন তো বোঝা দেয়। গেটের বাইরে তখন তিশা প্রত্যুতের সঙ্গে বাইরে যাচ্ছিল, তখনই বিষয়টা মোখলেস মিয়া প্রমাণ হিসেবে কয়েকটা ছবি তুলে রাখলেন। নয়তো হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি? যা ভেবেছিল তাই। বাড়ির ছেলে বউ খুঁজতে কষ্ট হবে না। না একজনের সঙ্গে সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সে রোমিওর গলায় বউ নামক গোবরের মালা পরিয়ে দিতে পারলে মোখলেস বড় একটা দায়িত্ব শেষ হবে। এদিকে দেখো, তার বড় নার্গিসকে রেখে বাদর একটা ছেলেকে কোথায় থাকে কি করে আল্লাহ জানে। একেও একবার একটা বিয়ে করালে নয়। এমন অকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তন্তত খেলতে পারত। বউ ছাড়া বেঁচে থাকা কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনতা খোদা এমনভাবে রসকসহীন করে দিল তো না পারত। সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গেছে, নীল আকাশে অন্ধকারে ডুবে গেছে। পুরান ঢাকার সরু উলুগুলু লণ্ঠনের আলো, সাইনবোর্ড ঝিকমিক করছে বাতি, আর চায়ের দোকান থেকে ভেসে আসছে আধখোলা মিলেমিশে অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষার তিশা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ, আর পথের আধারে ভাজা বন্ধের শব্দ। তিশা এদিক সেদিক তাকাতেই বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতোই লাগে। কত ভিড়, কত আলো। যদি আমাদের চট্টগ্রামে কম কিসের? প্রত্যুষ গলা মৃদু করেই বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতর কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মধ্যেই শুরু হয়ে গেছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তার চোখ ছলছল করে ওঠে শিক কাবাবের দোকানে আগুনের আলোয়। তৃষা উজ্জ্বলভাবে বলল, চলুন কাবাব খাই, এত গন্ধ পেয়ে না খেয়ে অন্যায়। প্রত্যুষ এসে বলল, ঠিক আছে। তারা 1 প্লেট শিক কাবাব আর 1 প্লেট সামি কাবাব নিয়ে রাস্তার পাশে বসে পড়ল।
চারপাশে হইচই, কেউ ধরাধরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতেই শান্ত স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ করে নিল। আহা, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকাতেই বলল, স্বাদ আছে, কিন্তু দেখো আগুনের ঝলসে ঝলসে কাবাবের ভেতরে দাগ পড়ে গেছে, ঠিক মানুষের মতোই, বাইরে রঙিন ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হাসির ভান ধরে বলল, আপনি না থাকলে হয়তো এসব গভীর ভাবনা কখনোই ভাবতাম না, শুধু এই আলো জলকানো পুরান ঢাকাকে উপভোগ করতাম। প্রত্যুষ গভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষ করে রিক্সা নিয়ে সদরঘাটে যায়। গাড়ি ধরে দুজনে হাওয়ায় চুল উড়িয়ে ধীরে ধীরে তৃষা নদীর দিকে যাচ্ছে। নদীটা অত্যন্ত বিচার করছে, তবু বয়ে চলেছে। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ, জীবনটাও নদীর মতো হয়ে যাচ্ছে। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে থাকা, কত মিল বলো। তৃষা মৃদু হেসে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করি বলুন। প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্রে, আর আমাদেরও। শুধু পথটা আমাদের কেউ খুঁজে দেয় না, আর আমরা জানিও না, খুঁজলে হয়তো বা পেয়ে যাব। তৃষা এবার বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি অনুমানিক বেঁচে গেছে। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় হয়েছে, সরাসরি চলে গেছে। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত তৃষা দাঁড়িয়েছিল। প্রত্যুষ চলে গেলে সে পেছনে ফিরে আচমকা এক প্রশস্ত বুকের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে নিতেই সামনে দেখলো প্রেম নেওয়াজ দাঁড়িয়ে, প্যান্টের পকেটে হাত গুজে। কি মাতাল করা চাহনি, কি সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো ঘায়ল করার মতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি আর কে? অন্য কেউ? সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারপড, সে গান শুনছে। প্রেম ভুরু কুচকে তাকে জিজ্ঞেস করলো, সারাদিন গান শুনো? খেয়ে কাজ নেই? দেখি কি একটা গান শুনো। প্রেম জোর করে টেনে টেনে এয়ারপড খুলে নিজের কানে ধরতে কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণে এয়ারপড তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এসব গান সবসময় শুনো নাকি? এই গান কেন শুনবো? আধারে গাওয়া আরও অনেক গান আছে। ওর স্লো ব্যান্ড পিচ রোডের নাম শুনেননি? শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাইব? আমার কি থাকার মতো জায়গার এতই অভাব পড়েছে যে আপনার রুমে যেতে হবে? তৃষা আরও কিছু বলতে যাবে, তার আগে প্রেম তাকে দিকে সরু চোখে তাকায়। সেই চাহনি দেখে তৃষা, আরে বাবা, চোখ রাগান কেন? আমি মনে তো চোখ নেই। আচ্ছা, ঢং করবে না, যাচ্ছি তো। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো। না জানি কপালে কোন শনি ঘুরছে আজ। তৃষা যেতে প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল দিয়ে বলল, তৃষা নুজানের সম্পর্কে ডিটেলস চাই, সব, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি। বলেই ফোন রেখে বাড়ি দেখে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিচতলায় নেই। মানে কি? এই তৃষা আজকাল বেশি অবাধ্য হচ্ছে। প্রেমের সব আচরণ একেবারে অপছন্দ করে। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখলো তৃষা কর্নারের রুমে দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে কে আসতে দিয়েছে? এটাই তো অনেক, আবার এখানে কেন? এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না, তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। বলে তৃষা নিজের মুখ চেপে ধরলো। মুখ ফসকে খালি ভুলভাল কথা বের হয়। যাও, রুমে যাও, ভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমার। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতে দেখে তালা মারা, পাসওয়ার্ড দেওয়া। বন্ধ দরজায় আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুম থেকে আসতেই দেখলো তৃষা একটার ওপর একটা পাসওয়ার্ড দিয়ে যাচ্ছে তার বেডরুমের লকে। প্রেম আসতেই বলে, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক তাই না, রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তোমার মতো ফকিনি নাকি? যাও, উল্টো ঘুরো। পাসওয়ার্ড দেখে যদি চোর ঢুকে কিছু চুরি করে নিয়ে যায়? তার চেয়ে বড় কথা, প্রেম নেওয়াজের বেডরুমে চাইলেও যে কেউ আসতে পারে না, সেই সৌভাগ্য সবার হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফ, বেশি বকো তুমি। তৃষা উল্টো দিকে ঘুরতে প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন
আর এত বিরাট রুম, তার ঘরটা কেন বিশাল অন্দরমহল একটা বিশাল প্রচলিত শোবার ঘরের বাইরে অনেক বড় প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য, দেওয়ালে গায়ে কালো ওয়ালপেপার যার ওপর ঝলমলে সোনালি কারুকাজ, মেঝেতে গাঢ় রঙের ফ্লোর আর ওপরে বিশাল কালো কার্পেট বেছানো। সেখানে পা দিতেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ খাট, কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার ওপরটা উঁচু, চামড়ার কাজ করা। খাটের পাশে জানালার গায়ে ঝুলছে ধূসর রঙের সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা নাইট ল্যাম্প, নরম হলদে আলো ছড়িয়ে ঘরটা যেন অর্ধেক অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ঘরের ভেতরটা বিশেষ অ্যাডজাস্ট রুম আছে, ওয়ান ইন ক্লোজ বলে যাকে আর কি। ওইটা যেন আলাদা এক জগৎ। সেখানে সব আলমারি তার হ্যাঙ্গারের মতো কালো কাঠের তৈরি, সুশৃঙ্খল ঝুলানো অসংখ্য জামা, জুতো, 80% পোশাক, কালো রঙের সব। ঘরের এক পাশে কালো পালিশ করা বুকশেলফে সাজানো বই আর বিরল সিগনেচারের আইটেম, প্রাচীর ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট, মাঝখানে কাচের টেবিলের ওপর কালো স্ট্রিট বলের ফুলদানি, পেমরোজ ফুল সাজানো। তৃষা খাটের ওপর বসিয়ে রেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশি অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনো করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছে না, মারছেও না। আল্লাহ জিনে ধরলো না তো, কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? তৃষা নিচে পরিহত করলো, কালো শাড়িতে তার দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকেও। বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রেম গোসলখানা থেকে বেরোলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো সুঠম দেহর ভাঁজে ভাঁজে চুল থেকে টুপটুপ করে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা এখনো খাটে গুটি মেরে শুয়ে আছে, পেটে হাত থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভির কঞ্চনের দিকে তাকিয়েছে, চোখ বন্ধ করে একটি নিঃশ্বাস ছাড়লো। তারপর এক পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করতে কোনো ভয় নেই, দ্বিধা নেই। এই মেয়ের কাছে এলে অ্যালার্জির পরিমাণটা আরও বেড়ে যায়। অ্যালার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যা ছুঁই একবার তাকে অন্যরকম স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও সহ্য হয় না। তুমি তৃষা বারবার এই ভুলই করো যা আমার অপছন্দ, বলে সে ড্রয়ার থেকে সরু ছোট এন্টিকাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে। মুচকি হেসে একবার মৃদু টান দিয়ে ব্যথায় ঘুম ভেঙে চিৎকার করতেই প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটু খানিক কেটেছি, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখে অশ্রুজল টলমল। সে আর্তনাদ করতে করতে পারছে না। মুখটা চেপে ধরে পুরুষালী সকল কণ্ঠের দিকে তাকিয়ে এই নেওয়াজ, প্রেম ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রুগ্ন কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিস কারো দৃষ্টিতে যেন না পড়ে। সেখানে আরেকবারই পুরুষ তোর শরীরে দেখে গায়ের জ্বালা কেমন করে মেটাই রে? আর প্রত্যুষের সঙ্গে তোরা তো কিসের ঘষাঘষি? ওই ইন্টেলিজেন্স ব্যান্ডের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে তোরকে খুশি করতে। আজকে কত কামালি জানোয়ার, তোর মস্কারি করার মতো শাড়ি পরে রং করতে হবে কেন? তুই তৃষা প্রেমকে দেখেছিস না ডার্ক সাইড, এখন দেখবি বাকিটুকু। প্রেমের জীবনটা দুইটা দরজা, সেখানে আসিস সেখানে ভালোই থাক। বদ্ধ দরজা ওপরে গেলে মৃত্যু তো নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না। মৃত্যু ভাবেই ও ভাবে না তুই কে আমি কে। মৃত্যুর এসব ভাবার কোনো পরোয়াও নেই। অপরাধের পাল্লা খানি ভারী, মাইন্ডেড। প্রেমের কালো আধারে কিছু খুলতে যাস না, আরও একবার সাবধান করে দিচ্ছি।